জুমার দিনে মসজিদে মসজিদে ডাকসু নির্বাচনের ভিন্ন ধর্মী প্রচারণা, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, প্রয়োজনীয় সংস্কারের তাগিদ, পিআর সহ নানা ইস্যু তুলে ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতার। প্রস্তাবিত আরপিইউ নিয়েও রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত, বিএনপি স্বাগত জানালেও পিআর অন্তর্ভুক্তি চায় জামায়াত, ইসির সক্ষমতায় গুরুত্ব এনসিপির। ভাঙার ২ ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ, বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারে স্থানীয়দের বিক্ষোভ। এবং বৃষ্টির দোহাই দিয়ে বাড়ানো সবজির দাম, স্বাভাবিক আবহাওয়ায় আরও চড়া, কেজিতে বাড়তি ২০ টাকা, সরবরাহ সংকটের দাবি। ঊর্ধ্বমুখী মাছের বাজারে কিছুটা কমেছে ইলিশের দর। তাদের সঙ্গে আছে আমি সাইফুল। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের প্রচারণার বাকি আর মাত্র 2 দিন। শেষ সময়ে এসে ভোটারের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। ছুটির দিনে মসজিদে মসজিদে ভিন্ন ধর্মী প্রচারণা চালান তারা। ভোটারদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরার পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগও তোলেন। এদিকে ভোটের 3 দিন আগে আবু বাকের মজুমদারকে সমর্থন করে সরে দাঁড়ালেন মাহিন সরকার। জুমার নামাজ শেষ হতেই হলগুলোর মাঠে মাঠে নির্বাচনী আমেজ। বিভিন্ন প্যানেল আর স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ লিফলেট হাতে ভোটারদের সঙ্গে করেন কুশল বিনিময়, তুলে ধরেন নিজেদের ইশতেহার। শুক্রবার দুপুরে হাজী মোহাম্মদ মুহসিন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোটে জিতলে নতুন আবাসিক হল তৈরি সহ নানা প্রতিশ্রুতি দেন তিনি। অভিযোগ তোলেন অপপ্রচারের। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে, তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। পাশেই মাস্টারদা সূর্য সেন হলে নামাজ শেষে প্রচারণা চালান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী। শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন নিজের ইশতেহার। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন সাদিক কায়েম। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। প্রচারণা চালান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরও। তিনি বলেন, অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এক থাকলে অপশক্তি সুযোগ পাবে না। একই সঙ্গে সাইবার বুলিংয়েরও অভিযোগ করেন তিনি। বাহিনীর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থানের যে অপশক্তি আছে তারা আর কোনো সুযোগ পাবে না। এর আগে প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানান সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই, সেহেতু প্রার্থীর তালিকায় মাহিন সরকারের নাম থাকবে। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন। ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু সুন্দর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানান ডাকসু চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। তফসিল অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত প্রচারণার মাঠে থাকতে পারবেন প্রার্থীরা। এবারের ডাকসু নির্বাচনে ভোট দেবেন মোট ৩৯,৭৭৫ জন ভোটার। চুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। সময় যত ঘনিয়ে আসছে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে কিন্তু প্রচারণায় উৎসবে মেতেছেন প্রার্থীরা, সেই সাথে উচ্ছ্বসিত কিন্তু যারা ভোটার তারাও। আপনারা জানেন যে আর মাত্র কয়েকদিন বাকি, আজকে ৫ তারিখ, ৯ তারিখেই মূলত ভোট অনুষ্ঠিত হবে। আর মাত্র 2 দিন সময় পাবেন যারা প্রার্থী রয়েছেন তারা প্রচারণার জন্য। মূলত ৭ তারিখ রাতেই কিন্তু এই যে প্রচারণা, সেই প্রচারণার শেষ হবে। এর আগেই যার যত প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা দেখছি যে বিভিন্ন হলে কিন্তু বিভিন্ন প্রার্থীরা তারা তাদের
তাদের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন। এবং আজকে আমরা দেখেছি শুক্রবারে নামাজের পরে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত এবং ছাত্রদল সমর্থিত, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থিত প্যানেল, বিভিন্ন এছাড়া গণ অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু জুমার নামাজের পরেই বিভিন্ন হলের সামনে গিয়ে প্রচারণা চালিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখছি যে এই লাইব্রেরির সামনে থেকে ডাকসু ভবনের সামনে এখানে বিভিন্ন ইন্ডিভিজুয়াল প্রার্থী যারা রয়েছেন, যারা স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদ নিয়ে, শুধুমাত্র কোনো প্যানেল না, তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও অনেক উচ্ছ্বসিত এবং খুব দেখা যায় যে যারা প্রার্থী পাশাপাশি যারা ভোটার তারাও কিন্তু তাদের চিন্তাধারা নিয়ে আছেন, কাকে তারা ভোট দেবেন সে বিষয়টি তারা বলছেন। এবং কিছুক্ষণ আগে 4টার দিকে আমরা দেখেছি চিফ রিটার্নিং অফিসার তিনিও কিন্তু কথা বলেছেন। তিনি বলছেন যে এখন পর্যন্ত পাল্টাপাল্টি অভিযোগ হলেও কোনো ধরনের সহিংসতার ঘটনা কিন্তু ডাকসু নিয়ে ঘটেনি। আর সহিংসভাবেই নির্বাচনের যে কার্যক্রম সেগুলো চলছে এবং উৎসবমুখর পরিবেশে সব কার্যক্রম এখন পর্যন্ত অগ্রসর হচ্ছে। অভিযোগ রয়েছে, একে অপরকে অভিযোগ দিচ্ছেন, কিন্তু খুব সুন্দর মতোই তারা সন্তুষ্ট এখন পর্যন্ত যা প্রার্থীদের আচরণে সবকিছু সুন্দরভাবেই হবে বলে তিনি প্রত্যাশা করেন এবং সর্বোচ্চ যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচন সম্পন্ন হয় প্রচেষ্টা কিন্তু তাদের অব্যাহত থাকবে। তারা তাদের জায়গা থেকে বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলায় তারা ছাড় দিবেন না এবং কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছেন। আপনারা জানেন যে প্রত্যেকটি হলেই আমরা দেখেছি, প্রত্যেকটি হলেই প্রার্থীরা কিন্তু চষে বেড়াচ্ছেন তাদের প্রতিশ্রুতি নিয়ে, যে যার মতো করে ইউনিভার্সিটির যে যাবতীয় বিদ্যমান সমস্যাগুলো আছে সেই সমস্যা সাথে ভবিষ্যতে কে কিভাবে ছাত্রদেরকে পাশে থাকবেন সেই বিষয়গুলো তুলে ধরছেন। তো সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল এই মুহূর্তে। ডাকসু নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র শিবিরের বিরুদ্ধে নারী প্রার্থীদের উপর সাইবার বুলিংয়ের অভিযোগ করেছে বামদলীয় জোট সংসপ্তক। সকালে ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় তারা দাবি করে কোনো প্যানেল এবং প্রার্থীরা টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন। নারী প্রার্থীদের সাইবার নিরাপত্তা ও ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতেরও দাবি জানান বক্তারা। এদিন বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে নির্বাচনী প্রচারণায় নামে ছাত্র শিবির। একই এলাকায় প্রচারণা চালায় ছাত্রদল। হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে আবাসিক হলগুলোতে যোগাযোগ করছি, আমাদের ইশতেহারগুলো তুলে ধরছি। আমরা যখন শিবিরের রাজনীতি নিয়ে ফেসবুকে কোনো পোস্ট করি কিংবা ক্যাম্পাসে কোনো মিছিল করি, তখন তাদের পক্ষ থেকে পরিচয় গোপন করে তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা এবং আক্রমণ করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, তারা এই বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিকে গ্রহণ করতে পারে না। এমনও অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন, তারা হাজার হাজার টাকা শুধুমাত্র ভোটারদের অবরোহণেই খরচ করছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন ও ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ সময় নূরের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন নেতারা। এদিকে বাইপাস সার্জারির পর আবারও রাজনীতির মাঠে ফিরলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় যেতে পারলে বঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। স্লোগানে মুখর রাজধানীর রাজপথ। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে মাঠে জামায়াত ইসলামী। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেন নেতারা। প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে যদি নির্বাচনের দিকে যান তাহলে কিন্তু ভালো হবে না। এদিকে বাইপাস সার্জারির শেষে প্রথমবার জনসমক্ষে এলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিরপুরে উদ্বোধন করেন ফ্রি মেডিকেল ক্যাম্প। বক্তব্যে তিনি ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামায়াত ইসলামের পাশে থাকার আহ্বান জানান। ক্ষমতায় গেলে সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবেন বলেও জানান তিনি। আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল, যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। ভাই বন্ধু, মা বোন, মেয়ে সত্যিই যদি ভয় মুক্ত শঙ্কামুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, অতীত যা হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝে নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ।
আগামীতে তার দলের যারা নির্বাচিত হবেন তারা সরকারি কোনো অতিরিক্ত সুবিধা গ্রহণ করবেন না বলেও জানান জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালে পিয়ারের দাবিসহ নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে কোনো রাজনৈতিক দল, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। বলেন, যারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করতে হবে। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা সুষ্ঠু ভোট উপহার দিতে পারে। বাংলাদেশে আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই বাংলাদেশের জনগণকে হারাতে পারে, কারণ বাংলাদেশের জনগণের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও নিয়েও ভিন্নমত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি একে স্বাগত জানালেও আপত্তি জানিয়েছে জামায়াত ইসলামী। সুষ্ঠু নির্বাচনে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর। তবে আরপিওতে পিয়ার অন্তর্ভুক্ত করার দাবি জামায়াতের। শুধু আইন প্রয়োগ নয়, বরং তা বাস্তবায়নে ইসি সক্ষমতায় গুরুত্ব দিচ্ছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনার বড় অংশ জুড়ে জায়গা পেয়েছে নির্বাচন ব্যবস্থা। এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন। এবারের আরপিওতে বড় কিছু পরিবর্তনের পথে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি। এতে ভোটার অনুপাতে নির্বাচনী ব্যয় আসন ভিত্তিক 25 লাখেরও বেশি করার সুযোগ, অনলাইনে মনোনয়ন জমার সুযোগ না রাখা, একক প্রার্থীর আসনে না ভোট চালু, জোটে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করা, জামানত 20,000-এর পরিবর্তে 50,000 টাকা, রিটার্নিং অফিসারের ভোট বাতিলের ক্ষমতা, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য হলে প্রার্থী হতে পারবে না, এমন ছোট বড় 40 থেকে 44টি সংশোধন প্রস্তাব করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকা নির্বাচনে অযোগ্যতা বিবেচনা ছাড়া প্রস্তাবের বেশিরভাগে একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শুধু আইন প্রণয়ন নয়, বরং তা বাস্তবায়নে ইসির সক্ষমতাকে গুরুত্ব দিতে চান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সমাজের সবথেকে গ্রহণযোগ্য যারা ব্যক্তিরা আছেন তারা থাকেন। এখন রাজনীতিবিদরা কখনো গ্রহণযোগ্য হতে পারবেন না, ব্যাপারটা তো এমন নয়। শুধু প্রস্তাবনার মধ্যে নয় বা শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, যেন সত্যিকার অর্থেই সেগুলোর প্রয়োগ থাকে এবং সেগুলোতে যদি কোনো ধরনের অপপ্রয়োগ তৈরি হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন কী ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করবে সেই বিষয়গুলো আমাদের কাছে এখন গুরুত্বের বিষয়। জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত প্রস্তাবনা এনেছে ইসি। আরপিওতে পিয়ার পদ্ধতি যুক্ত না করলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি দলটির এই নেতার। আলাপ আলোচনা না করে যদি ওনারা এই সংশোধনগুলো আনে তাহলে এখানে পরিপূর্ণতা সমস্যা থেকে যায়। আরপিওতে পিয়ার পদ্ধতিটা যেন আনে, পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তাবিত আরপিওকে গ্রহণযোগ্য বলছেন বিএনপির এই নেতা। তবে জোটবদ্ধ দলের শরিকদের প্রতীক ব্যবহার বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচনা করার সমালোচনা করলেন স্থায়ী কমিটির এই সদস্য। যেসব সংস্কার আনছে আমি কোনোটাতেই মনে করি ইলেকশনের সাথে কোনো কন্ট্রাডিকশন করে নেই। যেটা করেছে আমি মনে করি এটা জনগণের কাছে গ্রহণযোগ্য, আমরা রাজনীতি আমাদের কাছে গ্রহণযোগ্য। জোটের যে প্রার্থী হবে, যে জোটে যে লিড করবে তার মার্কাটা নেওয়াতে আমি কোনো অসুবিধা দেখছি না। স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা গেলে প্রস্তাবিত আরপিও ভালো নির্বাচন উপহার দিতে পারবে বলে মত এই নির্বাচন বিশ্লেষকের। নির্বাচনী সংস্কৃতি পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতার আহ্বান তার। মনিটর বাই দ্য পলিটিক্যাল পার্টিস, কারণ এটাতে পলিটিক্যাল পার্টিকে উদ্বুদ্ধ না করলে হবে না। বিধিমালা যেগুলি ওনারা বলছেন, আমার নিজের পার্সোনালি আমি অনেক দিন থেকে ইলেকশন করছি, আই এম ভেরি হ্যাপি। প্রস্তাবিত আরপিও আইন মন্ত্রণালয়ে ভেটিং হলে সরকারের অনুমোদনের জন্য তা উত্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের সভায়। সেই ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি সংশোধনীর অধ্যাদেশ জারি করবেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শিশির ভেজা পদ্মের পাপড়িতে শুভ্রতার পরশ, আছে লাল সাদা শাপলার মোহনীয় প্রকাশ। এ নিয়ে থাকছে প্রতিবেদন।
ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করায় আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদি বাসস্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলগি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 3 দিনের মধ্যে পুনরায় গেজেট প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। পরে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে বিকেলে আবার ভাঙা গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করা হয়। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঠেকাতে বিভিন্ন স্থানীয়রা বিক্ষোভ করেছেন। সকালে বিমানবন্দর সড়কে নেমে আসে শত শত মানুষ। টায়ারে আগুন জ্বালিয়ে 4 রাস্তার মোড়ে ব্যারিকেড দেন তারা। পরে বাধার মুখে পিছু হটে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। 2 ঘন্টা পর বিমানবন্দর সড়কের স্বাভাবিক হয় যান চলাচল। শুক্রবার সকালে কক্সবাজারের বিমানবন্দর সড়কে নামেন স্থানীয়দের একটি অংশ। টায়ারে আগুন দিয়ে শুরু হয় বিক্ষোভ। 4 রাস্তার মোড়ে দেয়া হয় ব্যারিকেড। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে প্রধান সড়কে এই বিক্ষোভ। তাদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। উত্তেজনা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তারাও বলছেন উচ্ছেদ কার্যক্রম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ওরা অবৈধভাবে উচ্ছেদ করার জন্য কি করতেছে, ফয়সালা করতেছে ওরা। নদী আমাদের জায়গা খাইছে, কিন্তু নদীর জায়গা আমরা খাই নাই। বিভিন্ন ধরনের ইন্ধনে সেনাবাহিনী এসে এখানে মানুষের অনেক পুরাতন বসত বাড়ি উচ্ছেদ করে দিচ্ছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। কাগজ দেখে সরকার জায়গা হয়েছে, আমরা নিজে উচ্ছেদ করে দেবে চলে যাবো, আমরা নিজের ঘর আমরা নিজেরা ভেঙে চলে যাবো। আইনের বাইরে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তাদের উচিত ছিল আগে নদীর জরিপ ঠিক করা। পরে বাধার মুখে ফিরে যান বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরকে দখলমুক্ত করতে 5 দিনের উচ্ছেদ অভিযান শুরু হয় 1 সেপ্টেম্বর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দরবার শরীফ নিয়ে বিতর্ক থেকে উত্তেজনা। ভক্তদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে রণক্ষেত্র রাজবাড়ীর গোয়ালন্দ। মাজারে ভাঙচুরের পর দেয়া হয় আগুন। এতে উভয় পক্ষের শতাধিক আহত হয়েছেন। গত 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরাল পাগলের মৃত্যু হয়। এরপর তাকে কবর দেয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে কবর তৈরির অভিযোগ এনে এর প্রতিবাদে জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ করা হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান নুরাল পাগলার ভক্ত ও আন্দোলনকারীরা। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। ভাঙচুর করার পর আগুন দেয়া হয় দরবার শরীফে। এতে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপরও। ভাঙচুর করা হয় গাড়ি। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সময় সংবাদে আরও থাকছে। পশ্চিমবঙ্গের বিধানসভায় হট্টগোলের ঘটনায় 2 বিধায়ক বহিষ্কার। বিজেপিকে চোরের দল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা। তীব্র প্রতিবাদ বিরোধীদের। আবহাওয়ার মতোই গরম হয়ে আছে রাজধানীর বাজার। বিক্রেতারাই বলছেন সরবরাহ সংকটে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হালিতে 1200 টাকা পর্যন্ত ইলিশের দাম কমলেও আসেনি ভোক্তার নাগালে। কারণ বাজার ঘুরে রিপোর্ট করেছেন অন্তরা সেন। কাঠফাটা রোদের থেকেও যেন বেশি উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর সবজির বাজার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, একদিকে গ্রীষ্ম মৌসুমের শেষ সময়, সেই সঙ্গে কিছুদিন আগের বৃষ্টি বাদলে আবাদ নষ্ট হওয়ায় এখনো কাটেনি সরবরাহ সংকট। তাই এ সপ্তাহে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে পটল, করলা, কাঁকরোল, ঢ্যাঁড়স, বরবটি ও বেগুনের দাম। বেশিরভাগ সবজির কেজি পড়ছে 80 টাকার বেশি। একবার আলু এবং পেঁপে ছাড়া সমস্ত জিনিসের দামই 70, 80, 100 টাকার উপরে সবজি। আমাদের ব্যয় বাড়ছে কিন্তু আয় তো বাড়ছে না। সেজন্য আমাদের জন্য, সাধারণ মানুষ আমরা যারা, আমাদের জন্য কষ্ট হয়। সপ্তাহে আজকে দাম একটু বেশি মনে হচ্ছে। সপ্তাহ ব্যবধানে ইলিশের দাম গড়ে 100 থেকে 300 টাকা কমলেও এখনো তা রয়ে গেছে ভোক্তার নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়, আর 1.5 কেজির দাম চড়েছে 4500 পর্যন্ত।
1 কেজি মাছ বেচছি 2500-2400, এই সপ্তাহে বেশি 2300 টাকা। সরবরাহ একটু বেশি, এর লাগে মাছ একটু দাম কম। 2 বছর আগেও কেজি ছিল 1000 টাকা 1200 টাকা, সেই ইলিশ মাছ এখন 2500 টাকা কেজি। এটা কি সম্ভব মানুষের পক্ষে খাওয়া? মনে করেন না একটু 5 কেজি আলা মাছ কিনতাম, সেখানে কিন্তু 3 কেজি আলা মাছ, রুই মাছ, কাতল মাছ। এদিকে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় শীর্ষে থাকা আটা ও ডালের দামও। সরবরাহ খারাপ, 4-5টা কোম্পানি আটা দিত, এমনকি 1-2টা কোম্পানি দিচ্ছে, কেজিতে 5 টাকা বাড়াইছে। আটা এবং ডাল এইটা ম্যানেজ করতে যে ওটা আমরা অন্যদিকে হিমশিম খেয়ে যাচ্ছি। অস্থির সবজির বাজারের বিপরীতে কিছুটা স্বস্তি মুরগির দামে। ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও 10 থেকে 30 টাকা কমেছে সোনালী মুরগির দর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থী বৃহস্পতিবার রাত 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে অনশনে বসেন তারা। অনশন ভাঙাতে না পেরে মাঝরাতে তাদের সঙ্গে যোগ দেন উপাচার্য। শিক্ষার্থীরা বলেন, অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা, কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে অনশন কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছেন তা যৌক্তিক। অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে আছেন তিনি। যেহেতু জনভোগান্তি হচ্ছে, আমাদের কথা কানেও নিচ্ছে না, তারা মানে আমাদের ভ্যালুই দিচ্ছে না, তো আমরা ডিসাইড করেছি যে আমরা অনশনে বসবো। আমরা মুখের কথা আশ্বস্ত হব না কখনো, যদি তারা লিখিত আশ্বাস দিতে পারে তাহলে আমরা আশ্বস্ত হতে পারি যে তাদের আন্দোলনের সাথে আমি একমত। শিক্ষার্থীদের আমি অনুরোধ করব এইভাবে একদম এক্সট্রিম পর্যায়ে অনশনে না যেয়ে ধাপে ধাপে করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করব। রাজধানীর কদমতলী থেকে অপহরণ হওয়া 12 বছরের শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। সকালে যাত্রাবাড়িতে র্যাব 10-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয় মাদ্রাসা শিক্ষার্থী মাহাদিকে। 2 দফায় নেওয়া হয় 40,000 টাকা। পরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে একটি বাসায় 17 ঘন্টা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় একজনকে। পরে শিশু মাহাদিকে পরিবারের কাছে হস্তান্তর করে র্যাব। মাহাদি হাসান হুজাইফা নামক 12 বছর বয়সী এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়। একটি অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ভিকটিমের বাবার মোবাইল নম্বরে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা। সর্বমোট 17 ঘন্টা অভিযান পরিচালনা করা হয় এবং নারায়ণগঞ্জ জেলার বউবাজার এলাকায় একটা বাসা থেকে অপহৃত শিশু মাহাদি হাসান হুজাইফাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী মোহাম্মদ মোখলেসুর রহমান রাজু অপহরণকারী হিসেবে গ্রেপ্তার করা হয়। বিকাশের দোকানের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলেছে যে এর আগেও সে এরকম টাকা সে বিকাশের দোকান থেকে উত্তোলন করেছে। পটুয়াখালীতে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, 14 জুলাই রাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা করা হয়। সেই মামলায় বিভিন্ন স্থান থেকে কাউসার, আশিস ও রিপনকে গ্রেফতার করে এবং তাকে আদালতে হস্তান্তর করা হয়। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মোবাইল ফোন। এবার ঢাকা বিভাগের খবর। পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা পারিবারিক ক্ষোভ, গুরুতর থেকে সামান্য কারণেই শরীয়তপুরে ঘটছে হত্যার মতো নৃশংসতা। গত 8 মাসে জেলায় 26টি হত্যাকাণ্ড ঘটেছে। অপরাধ বিশ্লেষক আর সচেতন মহল বলছেন, সামাজিক মূল্যবোধের অভাবে আইন নিজের হাতে তুলে নেয়াই এর পেছনে দায়ী। আর সব হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। জমি সংক্রান্ত দ্বন্দ্ব ও ডাকাত সন্দেহে সদর উপজেলায় 5 জন, মসজিদ কমিটি ও বয়ান নিয়ে দ্বন্দ্বে জাজিরায় 5 জন, পূর্বশত্রুতার জেরে নাজিরায় 4 জন সহ চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শরীয়তপুরে হত্যাকাণ্ড ঘটেছে 26টি।
পুলিশের তথ্য বলছে জেলায় ৮টি থানার মধ্যে ৬টিতে প্রতি মাসে রোজ হচ্ছে খুনের মামলা। পরিসংখ্যান বলছে গড়ে প্রতি মাসে জেলায় হত্যাকাণ্ড ঘটেছে ৩টির বেশি। এদিকে আকস্মিক খুনের ঘটনা বাড়ায় আতঙ্কিত বাসিন্দারা। এলাকাবাসী বলছেন মানুষের মধ্যে মূল্যবোধ ফিরিয়ে আনতে করতে হবে নৈতিকতার চর্চা। সুন্দরভাবে কলেজ আসছে, কিন্তু এই সুন্দরভাবে বাসায় ফিরতে পারবো কিনা এটা আমরা গ্যারান্টি দিতে পারছি না। আমাদের নিশ্চয়তার ক্ষেত্রে হচ্ছে প্রশাসনের বা হচ্ছে সরকারের, আমি মনে করি যে আরেকটু সচেতন হওয়া উচিত। আসলে মানুষ যদি নীতি নৈতিকতার চর্চা করে তাদের জীবনে, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড হওয়ার সুযোগ নেই। অপরাধ নির্মূলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান আইনজীবীদের। এই ধরনের হত্যাকাণ্ড থেকে বা এই ধরনের নৃশংস কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত এবং আইনের প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো উচিত। এদিকে প্রতিটি মামলার তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিতের আশ্বাস পুলিশ সুপারের। বেশিরভাগ মামলায় ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেছি এবং যে মামলাগুলো অবশিষ্ট আছে সেগুলো আমরা অচিরেই আদালতে অভিযোগপত্র দাখিল করব। পুলিশের তথ্য মতে শরীয়তপুরে চলতি বছরে ২৬টি খুনের মামলার মধ্যে অভিযোগপত্র দাখিল হয়েছে 4টি, চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে 2টি এবং তদন্তাধীন 20টি মামলা। সময় সংবাদ, শরীয়তপুর। 3 বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে সড়কটি ব্যবহারকারীরা। সড়ক ও জনপথ বিভাগ বলছে ঠিকাদারের গাফিলতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের তোলা ছবিতে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। টাঙ্গাইলের দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের এমন দশা। 2023 সালের 16 মার্চ মহাসড়কের মান ও প্রশস্ত উন্নীতকরণের রিজিট পেমেন্ট ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পের কাজ পায় ICCL, RAB RC ও NED নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2024 সালের 30 জুন 5টি প্যাকেজে কাজ শেষ করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের মেয়াদ 26 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রতিদিন 3-4টা করে ট্রাক রাস্তার মাঝখানে ফাইসা থাকে, গাড়ি উল্টা জায়গা, গাড়ি ভাঙ্গা জায়গা, অ্যাক্সিডেন্ট হয়। খালি এডে ফেলাই আর দ্বিতীয় কোনো কাম নাই। সামান্য বৃষ্টি হইলে কোনো সিএনজি চলে না, অটো চলে না, সাধারণত মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না। সড়ক ও জনপথ বিভাগ বলছে ইতোমধ্যেই ঠিকাদারের কাজ বাতিল করা হয়েছে। নতুন করে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে। রানিং ঠিকাদার তাদের আমি ডেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা এগুলা যেন খুব দ্রুত রিপেয়ার করে। 1-2 দিনের মধ্যেই এই খানাখন্দগুলা তারা সুন্দর করে রিপেয়ার করে দেবে, এটা আশা করছি। আর আমাদের পার্টে এগুলো আসলে প্রতিনিয়তই মেরামত করা হচ্ছে। ভারী বর্ষণে এটা আসলে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল 294,60,33,000 টাকা। সময় সংবাদ, টাঙ্গাইল। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ Air এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 63, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 54%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78। রাজশাহী বিভাগে বায়ুমান 67, যা সন্তোষজনক, আর্দ্রতা 60। সিলেট বিভাগে বায়ুর মান 39, এটি ভালো, বাতাসের আর্দ্রতা 65%। খুলনা বিভাগের বায়ুমান 56, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63। বরিশাল বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 60। রংপুর বিভাগের বায়ুমান 68, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 52। ময়মনসিংহ বিভাগের বায়ুমান 64, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 56%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 39 আর সবচেয়ে খারাপ রংপুরে 68। পশ্চিমবঙ্গের বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্য ঘিরে তীব্র হট্টগোলের জেরে বিজেপির 2 বিধায়ককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মমতা কেন্দ্রের শাসক দল বিজেপিকে চোরদের দল বলে কটাক্ষ করেন। এই ঘটনার প্রতিবাদ জানালে 2 বিধায়ককে বের করে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
বেশ কয়েক মাস ধরেই ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দাবি করা হচ্ছিল বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে ভারতীয়দেরই, এমনকি অনেককে বাংলাদেশে পুশব্যাকও করা হয়েছে। বৃহস্পতিবার সেই প্রতিবাদের অংশ হিসেবে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় সরকারের বাংলা ভাষা বিরোধী নীতির বিরুদ্ধে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী। এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপিকে চোর বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মানুষ ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে ওভারলোডেড হয়ে গেছে। আজকে পৃথিবীগত মর্যাদা থেকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা। মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর। বিজেপি এর প্রতিবাদ জানালে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্শাল ডেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বের করে দেন স্পিকার। বিধানসভা থেকে বহিষ্কার করা হয় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকেও। পরে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। মোদী চোর, এই মোদী চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদী কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে আগামী বছর মে জুন মাসে। ভোট ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের লড়াই আরও তীব্র হয়ে উঠবে, তা নিশ্চিতভাবেই বলা যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুতিন চার্নভিরাকুল। স্থানীয় সময়ে শুক্রবারে দেশটির পার্লামেন্টের ভোটে নির্বাচিত হন তিনি ভুমজাইথাই পার্টির নেতা। একই সঙ্গে থাইল্যান্ডের বিশিষ্ট ধনকুবের ব্যবসায়ীও। গেল মাসে বরখাস্ত হন ফিউ থাই পার্টির পেতংতান সেনাওয়াত্রা। তার পরিবর্তেই এবারের প্রধানমন্ত্রী হলেন চার্নভিরাকুল। থাইল্যান্ডের পার্লামেন্টের 492 জন সক্রিয় সদস্যের মধ্যে 247 জনের ভোট পেয়ে জয়ী হন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে তিনি ও তার দল প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্ব নেবেন বলে জানা গেছে। অনুতিনের জয়ী হওয়ার মধ্য দিয়ে দেশটির 2 দশকের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। খেলার খবর। স্তাদিও মনুমেন্টালে শাপলা ও পদ্মবিলের খবর। প্রকৃতির অপরূপ সাজে সেজেছে গাজীপুর ও নারায়ণগঞ্জের শাপলা পদ্মর বিল। যত দূর চোখ যায় লাল সাদা শাপলা আর গোলাপি পদ্মর হাতছানি। বিলের পানিতে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে ফুলগুলো। ভোর হলেই শুরু হয় পর্যটকের আনাগোনা। শুক্র শনিবার সহ সরকারি ছুটির দিনে বেড়ে যায় দর্শনার্থীর ভিড়। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও বিল সংরক্ষণের দাবি স্থানীয়দের। শাহিন আহমেদের ছবিতে রৌনক নিয়ন্তা রিপোর্ট। শিশির ভেজা ফুটন্ত পদ্ম, জলাশয়ে জন্মেও নির্মল প্রকাশ। জলজ ফুলের রানীর গায়ে জমে থাকা শিশির বিন্দু যেন ভোরের প্রথম প্রেমপত্র। পাপড়িতে পাপড়িতে শুভ্রতার পরশ। বিলের পানিতে ভাসমান সবুজ রঙের বড় বড় পাতা ভেদ করে মাথা তুলে শোভা ছড়াচ্ছে গোলাপি পদ্ম আর লাল সাদা শাপলা। চোখ জুড়ানো শান্তি অনুভব করেই তো বরুণার জন্য 101টা নীল পদ্মের কথা বলেছেন কবি। তুমি বরুণা হলে হব আমি শুনি। জলাশয়ের বুক চিরে ওঠা বাংলার আরেক সৌন্দর্যের প্রতীক শাপলা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। তাই তো প্রতিদিন শত শত দর্শনার্থী প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ভিড় করছে গাজীপুরের শাপলার টেক বিলে। অনেকেই স্মৃতির পাতায় ধরে রাখতে তুলছেন ছবি। পদ্ম শাপলাকে ঘিরে তৈরি হয়েছে পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা। নৌকার ভাড়াটা ওটা হলো 400 টাকা ঘন্টা রাখে, কেউ 300 টাকাও দেয়। এই জায়গাটা চিহ্নিত করা না, প্লেসটা আছে, এটা আসলে কোনো সাইনবোর্ডে উল্লেখ করা নেই। তবে নারায়ণগঞ্জের পদ্ম শাপলা বিলে নৌকা ভ্রমণের নামে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ দর্শনার্থীদের। নৌকার জন্য পয়সা নেবেন এটাও স্বাভাবিক, কিন্তু এগুলোর জন্য একটা সামঞ্জস্য থাকে।
প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে এবং পদ্ম শাপলার বিলকে সুরক্ষিত রাখতে প্রয়োজন সচেতনতা। শুধুমাত্র সৌন্দর্য উপভোগের জন্যই না, এই লাল শাপলা হয়ে উঠেছে প্রান্তিক মানুষের জীবিকার উৎস। এই বিল থেকে শাপলা ও শালুক সংগ্রহ করে হাট বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। তবে বিলে তেমন একটা নৌকা না থাকায় আগত দর্শনার্থীরা তেমন একটা ঘুরতে পারছেন না। অনেকেই পাড়েই দাঁড়িয়ে উপভোগ করছেন লাল শাপলার সৌন্দর্য। তাই বিলের ভেতরে যাতায়াত ব্যবস্থা আরো ভালো করা গেলে দর্শনার্থী বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। রৌনক নিয়ন্তা, কালনী শাপলার টেক, গাজীপুর। এ ছিল সময় সংবাদে।